ইউনূস আর আলী রিয়াজের গায়ের জোরে জারি করা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সলিল সমাধি ঘটেছিল 12 ফেব্রুয়ারি নির্বাচনের দিনই। তবে ইউনূসের মিত্র জামাত ও এনসিপি হুঙ্কার দিয়ে যাচ্ছিল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে রাজপথে নামবে তারা। কিন্তু সংস্কার পরিষদ গঠনের মেয়াদের শেষ দিনে জাতীয় সংসদে সরকারি দলের জবাবে চুপসে গেছে জামাত এনসিপির হুঙ্কারের সেই বেলুন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জামাতের 11 দলীয় জোটের সামনে সংবিধান আর হাইকোর্টের মূলা ঝুলিয়ে দিয়েছেন, এমনকি কৌশলে বুঝিয়ে দিয়েছেন বিরোধী জোট অসাংবিধানিকভাবে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছেন। এই শপথ এর মধ্যে প্রশ্নের মুখে পড়েছে উচ্চ আদালতে। কিন্তু রাজনীতিতে পর্দার সামনে যা দেখা যায় সেটি কি আসল কাহিনী? 11 দলীয় জোটের একাধিক সূত্র বলছে জুলাই সনদ বাস্তবায়নের সংবিধান সংস্কার পরিষদ যে গঠন করা হবে না সেটি জোটের নেতারা আগে থেকেই জানতেন। তাহলে সেটি নিয়ে সংসদে কথা বলা, রাজপথে আন্দোলনে নামার হুঙ্কার দিচ্ছে কেন? সূত্রগুলো বলছে জামাত এনসিপির আসল উদ্দেশ্য সংবিধান সংস্কার পরিষদ নয়, বরং বিএনপি সরকারের অংশ হতে চায়। তারা গঠন করতে চায় ঐক্যমত্যের সরকার। সোজা বাংলায় বললে জামাত এনসিপি মন্ত্রিত্ব চায়, ভাগ চায় প্রশাসনে। নির্বাচনের আগে থেকে এই বার্তাটি জামাতের শীর্ষ পর্যায় থেকে বিএনপিকে দেওয়া হয়েছিল। সবশেষ 10 মার্চ সরকার ও বিরোধী দলের হুইপদের বৈঠকে 11 দলীয় জোটের পক্ষ থেকে একই বার্তা দেওয়া হয়েছে। প্রশ্ন হলো জামাতের এমন আশা পূরণে বিএনপি কি করতে চায়? সূত্রগুলো বলছে নির্বাচনের আগে বিএনপি, বিশেষ করে তারেক রহমান এমন প্রস্তাব উড়িয়ে দিলেও সামনের দিনগুলোতে দেখা দিতে পারে নতুন মেরুকরণ। বিশেষ করে আওয়ামী লীগ ঠেকাও ইস্যুতে ভবিষ্যতে জামাতের ঐক্যমত্য সরকারের প্রস্তাবে নাটকীয় কিছু ঘটতে পারে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দলের আপত্তি সত্ত্বেও অসাংবিধানিক প্রক্রিয়ায় অধ্যাপক ইউনূসের সরকার রাষ্ট্রপতি আদেশের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করেছিল। সে আদেশে বলা আছে নির্বাচনের ফল প্রকাশের 30 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হবে। সেই 30 দিন শেষ হয়েছে 15 মার্চ। এই সময়সীমা শেষ হওয়ার আগে জামাত এনসিপি জোটের পক্ষ থেকে হুঙ্কার দেওয়া হয় সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে 15 মার্চ হবে সরকারের শেষ অধিবেশন। 15 মার্চ অধিবেশনের শুরুতে জামাতের আমির বিষয়টি জনগুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে সংসদে তুলে ধরতে চান। অবশ্য স্পিকার প্রশ্নোত্তর পর্বে এই ধরনের ইস্যু উত্থাপনের সুযোগ নেই বলে 1 ঘন্টা অপেক্ষা করতে বলেন। যখন প্রশ্নোত্তর শেষ হবে তখন আপনি দাঁড়াবেন, আপনাকে ফ্লোর দেবো। দিনের মধ্যে আমি পাচ্ছি তো, এখন এটা উত্থাপন করা যাবে না, আপনাকে সময় দেবো, 1 ঘন্টা অপেক্ষা করুন এই প্রশ্নোত্তর কালের পরে। জামাতের আমির বিষয়টি সংসদে তুলে ধরলে ট্রেজারি বেঞ্চ থেকে এর জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শুরুতেই স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের কার্যপ্রণালীর 71 বিধিতে বিনা নোটিশে এ ধরনের ইস্যু বিরোধী দলীয় নেতা তুলতে পারেন কিনা সেই প্রশ্ন তুলেন। মানে বিরোধী দলীয় নেতাকে কোন বিধিতে এই সময় বিফোর 71 অ্যালাউ করেছেন? দিস ইজ মাই পয়েন্ট অফ অর্ডার। সেকেন্ড হচ্ছে, যদি জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে কোনো মুলতবি প্রস্তাব আনতে হয় সেটার জন্য বিধি আছে, সেই বিধিতে কোনো নোটিশ তিনি দিয়েছেন কিনা রুলস অফ প্রসিডিউর 62 অনুসারে। এরপর সালাউদ্দিন আহমেদ বিরোধী দলীয় জোটকে যে বার্তা দিয়েছেন তার অর্থ হলো সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিটি একদিকে অসাংবিধানিক আর বিষয়টি আদালতে বিচারাধীন। সালাউদ্দিন আহমেদ পরিষ্কার করে বলে দেন কেন রাষ্ট্রপতি সংবিধান পরিষদের অধিবেশন ডাকতে পারবেন না, আর প্রধানমন্ত্রী তারেক রহমান কেন রাষ্ট্রপতিকে এই অধিবেশন ডাকার জন্য পরামর্শ দিতে পারবেন না। সংবিধান সংস্কার পরিষদের যেখানে অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রীও সেটা পরামর্শ দিতে পারেন না রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না, বিধায় সে করেননি। দর্শক, সালাউদ্দিন আহমেদের বক্তব্য থেকে পরিষ্কার জুলাই সনদ আর তার বাস্তবায়নের আদেশের গোড়াতেই বড় গলদ করে রেখেছে আলী রিয়াজের ঐক্যমত্য কমিশন। গায়ের জোরেই ওই আদেশ জারি করা হয়েছিল বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে তিনি বলেছেন আরোপিত আদেশ। আর এই আরোপিত আদেশের মাধ্যমে শপথ নিয়ে বিরোধী এমপিরা এরই মধ্যে অসাংবিধানিক কাজ করে ফেলেছেন। আর অধ্যাপক ইউনূসের অতি প্রিয়, যেটির জন্য আইন ভঙ্গ করে রাষ্ট্রের কারি অর্থ খরচ করে ব্যাপক প্রচারণা চালিয়েছিল, সেই গণভোট যে দেশের ভোটারদের জন্য একটি বিরাট ধাঁধা ছিল, সেটি বলেন সালাদ। জুলাই জাতীয় সনদের সমঝোতা হয়নি, এটা একটা জবরদস্তিমূলক আরোপিত আদেশ করে সেই আদেশের একটা প্রশ্ন গণভোটের মধ্যে দেয়া হলো, যেটা আমার পড়তে লাগছে 3.5 ঘন্টা। জনগণ সেটা পড়ে হ্যাঁ এবং না দিয়েছে কিনা আমি জানি না। সালাউদ্দিন আহমেদের এমন জবাবের পর জামাত এনসিপির আগের দিনের যে হুঙ্কার সেটি হঠাৎই চুপসে গেছে। বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে সৃষ্ট সংকটের সমাধান জাতীয় সংসদের ভিতরে হোক, এমনটা চায় বিরোধী দল। তবে সংসদের ভিতরে এর সমাধান না হলে রাজপথে নামবেন।
দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন থেকে জামাত এনসিপি জোটের আচরণ নিয়ে বেশ সমালোচনা হয়েছে। প্রথম দিন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণ দেওয়ার প্রতিবাদে তারা নজিরবিহীনভাবে প্ল্যাকার্ড প্রদর্শন করে ওয়াকআউট করে, এমনকি জাতীয় সঙ্গীতের অবমাননার মতো ঘটনাও তারা ঘটিয়েছে। কিন্তু যেই রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে জামাত এনসিপি গলা ফাটাচ্ছে, সেই রাষ্ট্রপতির আদেশের বলেই সংবিধান সংস্কার পরিষদ তারা চাইছে তাদের ভাষায় যে রাষ্ট্রপতি অবৈধ, সেই রাষ্ট্রপতি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করলো। আরো নাটক আছে। রাষ্ট্রপতির ভাষণ বয়কট করলেও সেই ভাষণের উপর আলোচনার জন্য 50 ঘন্টা সময় নির্ধারণের প্রস্তাব জামাত এনসিপি দিয়েছে। 15 মার্চ সংসদে সালাউদ্দিন আহমেদ এমন তথ্য জানালে হাসির রোল পড়ে যায়। আমাদের বিরোধী দলীয় বন্ধুরা ভাষণ শুনতে চাননি, চলে গিয়েছেন, ভালো কথা, কিন্তু সেই ভাষণের উপর আলোচনার জন্য তিনি কালকে প্রস্তাব করেছেন 50 ঘন্টা বরাদ্দ করা হোক। প্রশ্ন হলো, জামাত এনসিপি জোটের এমন দ্বিচারিতা কেন? সূত্রগুলো বলছে, জুলাই সনদ আর সংবিধান সংস্কার পরিষদের সলিল সমাধি যে হয়েছে সেটি তারা আগেই জানতো। তাহলে 15 মার্চ শেষ অধিবেশন হবে, রাজপথে নামবে, এমন হুঙ্কার দিচ্ছে কেন? বিএনপির একাধিক সূত্র বলছে, জামাত এনসিপির লক্ষ্য ঐক্যমত্য সরকারের অংশ না, মানে মন্ত্রিত্ব পাওয়া এবং প্রশাসনের অংশীজন হওয়া। ঐক্যমত্য সরকার গঠনের জন্য বিএনপিকে নির্বাচন আগে থেকে জামাত প্রস্তাব দিয়েছিল। খালেদা জিয়ার মৃত্যুর পর শোক জানাতে গিয়ে তারেক রহমানের সাথে এ বিষয়ে কথা হয়েছিল, এমন তথ্য খোদ জামাতের আমিরই সাংবাদিকদের জানিয়েছিলেন। গত 2রা জানুয়ারি জামাতের আমির শফিকুর রহমান বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বলেছিলেন, দেশের স্বার্থে অতীতের মতো ভবিষ্যতেও বিএনপির সঙ্গে মিলে মিশে কাজ করবেন। ওই দিন তিনি বলেছিলেন, নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই তারা বসবেন, খোলা মনে কথা বলবেন। সূত্রগুলো বলছে, সেই বৈঠক হয়েছিল নির্বাচনে জেতার পর 15 ফেব্রুয়ারি তারেক রহমান জামাতের আমিরের বাসায় গিয়েছিলেন। তবে নির্বাচনের আগে একাধিক সাক্ষাৎকারে জামাতের সঙ্গে ঐক্যমত্যের সরকার গঠনের প্রস্তাব তারেক রহমান উড়িয়ে দিয়েছিলেন। 6 ফেব্রুয়ারি রয়টার্সে তারেক রহমানের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। রয়টার্স লিখেছে, দেশের সামগ্রিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আবারও ঐক্যমত্যের সরকার গঠনে আগ্রহী জামাত। এ বিষয়ে প্রশ্ন করলে তারেক রহমান রয়টার্সকে বলেন, কিভাবে তারা রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সরকার গঠন করবেন, তাহলে বিরোধী দল কে হবে? সূত্রগুলো বলছে, জামাত ও এনসিপির পক্ষ থেকে সবশেষ 10 মার্চ ঐক্যমত্য সরকার গঠনের নামে মন্ত্রিত্বের দাবিটি সরকারকে জানানো হয়েছে। ওই দিন সরকারি দলের চিফ হুইপ ও বিরোধী দলীয় সংসদ সদস্যদের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন মোহাম্মদ রফিকুল ইসলাম খান এমপি, মোহাম্মদ আবুল হাসনাত এমপি ও মোহাম্মদ নুরুল ইসলাম এমপি। দৈনিক ইত্তেফাকের খবরে বলা হয়েছে, এই সময় উভয় পক্ষ জাতীয় স্বার্থে সংসদীয় কার্যক্রমকে আরো গতিশীল এবং অংশগ্রহণমূলক করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। বিশেষ করে একটি ঐক্যমত্যের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। একাধিক সূত্র বলছে, জামাত এনসিপির দাবি দুটি। প্রথমত, 4টি মন্ত্রণালয়ের দায়িত্ব চায় তারা। দ্বিতীয়ত, অন্তর্বর্তী সরকারের আমলে প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় নিয়োগ পাওয়া জামাতপন্থীদের বহাল রাখা। তারেক রহমান নির্বাচনের আগে জামাতের সাথে ঐক্যমত্যের সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন। তবে নির্বাচনের পর নতুন মেরুকরণ ঘটছে। সরকার আরেকটি সূত্র বলছে, নির্বাচনের আগে থেকে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা, বিনা বিচারে দলটি নেতাকর্মীদের জেলে আটকে রাখা নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক নানা মহল থেকে চাপ ছিল। ঈদের পর আন্তর্জাতিক মহল থেকে এসব ইস্যুতে চাপ বাড়তে পারে এমন আশঙ্কা আছে বিএনপির শীর্ষ নেতৃত্বের মধ্যে। সে কারণে আওয়ামী লীগ ঠেকাও ইস্যুতে বিএনপি জামাত এনসিপি জোটকে কাজে লাগাতে চায়। সূত্রগুলো বলছে, বহুদলীয় গণতন্ত্র ইস্যুতে নতুন সরকার তার ভাবমূর্তি রক্ষা করতে চাইবে। অন্যদিকে জামাত এনসিপিকে দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কৌশলে মাঠ গরম করে রাখবে। এমনকি আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ইস্যুটি আদালতে গেলে সেখানেও জামাতপন্থী আইনজীবীদের কাজে লাগাতে পারে সরকারের একটি পক্ষ। সূত্রগুলো